ওয়েলকাম সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গলে। আমি তোমাদের জুয়েল স্যার আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি জীববিদ্যার। আগের দিন কোর্স নিয়ে আলোচনা করেছিলাম, বুঝিয়েছিলাম এবং কিছু কোশ্চেন প্র্যাকটিস জাস্ট বোঝানোর জিনিসগুলো মনে রাখার জন্য করেছিলাম। আজকে ফুল প্র্যাকটিস করব, ঠিক আছে? পরপর কোশ্চেন আমরা করে যাব এবং তার সঙ্গে রিলেটেড অপশন রিলেটেড যা কিছু আছে, যা কিছু আমার জ্ঞানের মধ্যে আছে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক আজকের দ্বিতীয় ক্লাস জীববিদ্যার, ঠিক আছে? বা বায়োলজি যা বলবে, ঠিক আছে? চলো তোমাদের স্ক্রিনে কোশ্চেন আসছে। তোমাদের কোশ্চেন আগে 5টা করেছিলাম, তারপর তাই আজকে 6 থেকে করা আছে। দেখতে পাচ্ছ যে 6 নম্বর কোশ্চেন কি আছে, যে 1857 সালে প্রথম আবিষ্কৃত কোন ঝিল্লি সহ অর্গানেলসকে প্রায় কোষের শক্তিঘর হিসেবে চিহ্নিত করা হয়, কারণ তারা কোষের প্রধান শক্তি বহনকারী অণু, যেটাকে আমরা এটিপি বলি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেটাকে তৈরি হওয়ার জন্য দায়ী থাকে। তো জিনিসটা কি, জিনিসটা দেখে মনে হচ্ছে ইতিহাসের কোশ্চেন, বাট এটা কিন্তু সায়েন্সেরই কোশ্চেন, ঠিক আছে? কেন? কারণ এখনকার যে কম্পিটিটিভ এক্সাম আমরা দেখছি কি, যে কঠিনের থেকে কি ছাত্রছাত্রীকে একটু বেশি মাথা গুলিয়ে দেওয়ার বা একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? মানে একটু টুইস্ট করে কোশ্চেন দিচ্ছে। এটা কিন্তু আর কিছুই নয়, তোমরা সবাই জানো, এটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। যদি সোজাভাবে শর্টে কোশ্চেনটা লিখতে, টুক করে অ্যান্সার দিয়ে দিতে। যে কি তোমাদেরকে প্রথমত দেখতে হবে, তোমাদেরকে কি বুঝিয়েছিলাম? আমি বলেছিলাম যে শক্তি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট সম্বন্ধে বলেছিলাম, শক্তি ঘর হিসেবে বলেছিলাম। বাকি এত হ্যাবি যাবি 1857 এই হ্যানা তানা সিপাহী বিদ্রোহ এসব বাদ দাও। কিন্তু কি বলেছিলাম, শক্তি ঘর কাকে বলা হয় তোমরা বলো? সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অপশন সি। অপশন সি, সেটা কি হবে? মাইটোকন্ড্রিয়া, তাই তো? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। কারণ কি, শক্তি ঘর তোমরা দেখবে এটিপি তৈরি করে, বাস মাইটোকন্ড্রিয়া। তাতে 1857 হোক, হাবি যাবি যা কিছু দিয়েছে, তোমাদের অত কনফিউজ হওয়ার দরকার নেই, ঠিক আছে? বেশ, তারপরে আর অপশনগুলো দেখো, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা বলেছিলাম, বা সফট, ঠিক আছে? সেটা কি? সেটা তো আগেই ডিসকাস করেছি, যে সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম অফ সেল, ঠিক আছে? তারা কি করে? তারা কোষের বিভিন্ন জিনিসকে পরিবহন করে, তাই তো? ঠিক আছে। অপশন বি দেখো, অপশন বিটা কি? অপশন বিটা হচ্ছে ভ্যাকিউলস। ভ্যাকিউলসটা কি জানি? ভ্যাকিউলসটা হচ্ছে যে সাধারণত উদ্ভিদ কোষের ভিতরে থাকে। হ্যাঁ, প্রায় বলতে পারো 70 থেকে 90% জায়গা উদ্ভিদ কোষের দখল করে থাকে। সব থেকে বড় অংশ জায়গা দখল করে থাকে, সেটা হচ্ছে কি? ভ্যাকিউলস, ঠিক আছে? সেটা একটা ফাঁকা জায়গা, ভয়েড জায়গা, যেখানে কি করে, যেখানে কোষ, উদ্ভিদ কোষ মেনলি, প্রাণী কোষে কোনো কোনো প্রাণী কোষে দেখা যায়, আবার কোনো কোনো প্রাণী কোষে দেখা যায়ও না, ঠিক আছে? বাট উদ্ভিদ কোষে কিন্তু থাকে, বড় করে থাকে। এবং উদ্ভিদ কোষের প্রধান কাজ হচ্ছে যে তোমাদের রেচন পদার্থগুলো, বিভিন্ন জিনিসগুলোকে ওরা স্টোর করে রাখে, সেটা হচ্ছে ভ্যাকিউলস, ঠিক আছে? ভ্যাকিউলস সাধারণ ক্ষেত্রে প্রাণী কোষে দেখা গেলে খুবই ছিদ্র, খুবই ছোট, বা দেখা যায় না। ওকে, বেশ। রাইবোজোম তো বলেছিলাম। রাইবোজোম কি? রাইবোজোম সাধারণত প্রোটিন সংশ্লেষ করে, আমাদের কোষের প্রোটিন সংশ্লেষের সাথে কাজে লাগে, ঠিক আছে? সেটা হচ্ছে রাইবোজোম। ওকে, ছোট 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 থাকে আর ডটের মতো, সেগুলো হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন থাকছে তোমাদের 7 নম্বর, ক্রিস্টি পাওয়া যায় কোন কোষীয় অঙ্গাণুতে? এবং কোশ্চেনগুলো দেখছো সব, যতগুলো করাচ্ছি সব কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে, সেটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? যে তার ডেটও দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। তো ক্রিস্টি, ক্রিস্টি বলতে কি? ক্রিস্টি বলতে যে খাঁজ। আমরা কি জানি? আমরা জানি একটা মাইটোকন্ড্রিয়া, তাই না? অনেকটা সিমের বীজের মতো এরকম টাইপের দেখতে হয় না মাইটোকন্ড্রিয়াটা? তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া কোষের ভিতরে দেখিয়েছিলাম, সেই মাইটোকন্ড্রিয়াটার ভিতরে আমরা যদি দেখি এইরকম অনেক কি, এইরকম অনেক ক্রিস্টির মতো খাঁজ থাকে, ঠিক আছে? এরকম খাঁজ থাকে। ওকে, এই খাঁজগুলোকে কি বলছে? এই যে এই যে এই যে এগুলোকে দেখছি আমরা, এই খাঁজগুলোকে কি বলা হচ্ছে? সেগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে? ক্রিস্টি। কেন ক্রিস্টি বলা হয় এদেরকে, ঠিক আছে? তাহলে ক্রিস্টি আমরা কোথায় দেখতে পাচ্ছি? কি অ্যান্সার হবে বলো? সেটা হবে আমাদের মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি দেখা যায়। ওকে, তারপর হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা কি? সেন্ট্রোজোম আগেই বলেছিলাম যে সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সাধারণ ক্ষেত্রে দেখা যায় না। আর সেন্ট্রোজোম আমাদের ভ্রূণের রিলেটেড কাজকর্ম করে, ভ্রূণ সৃষ্টির সময় কাজ করে, তাই তো? ঠিক আছে। আর আর দেখছো লাইসোজোম। লাইসোজোমটা কি? লাইসোজোমকে কি বলা হয়? কি বলেছিলাম? লাইসোজোম হচ্ছে সুসাইড ব্যাগ অফ সেল কাকে বলা হয়? ঠিক, আত্মঘাতী থলি কোষের, সেটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে? সেটা লাইসোজোম।
রাইবোজোম একটু আগেই বললাম, আর বলার নিশ্চয়ই প্রয়োজন পড়ে না, আগের কোশ্চেনই বললাম রাইবোজোম, তাই তো। ডট বা দানার মতো দেখা যায় সমস্ত কোষের ভিতরে, খুবই ছোট ছোট, যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি মনে হবে যেন ডট, কয়েকটা ডট ভেসে আছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে রাইবোজোম। সাধারণত কি করে, প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। 8 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কোষের শক্তিঘর কাকে বলা হয়। একটু আগেই যে একটা বড় ব্রড একটা ইতিহাসের মতো কোশ্চেন বললাম 1857-58 নিয়ে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাইবোজোম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোষের শক্তিঘর। কি বলেছিলাম, শক্তিঘর মানেই কি ধরে নেবে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই তো। তাহলে অপশনের অ্যান্সার কি হবে, এই 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, সেটা হবে মাইটোকন্ড্রিয়া, যাকে কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ সেল। বাকি লাইসোজোম বললাম। নিউক্লিয়াস কি, অবশ্যই জানো, নিউক্লিয়াস হচ্ছে দ্য ব্রেন অফ সেল, তাই তো, কোষের মস্তিষ্ক বলা হয়, হ্যাঁ, কোষের ভিতরে যেটা থাকছে গোল করে, হ্যাঁ। ডিএনএ তো অবশ্যই জানো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে। ডিএনএ কি, আমাদের বংশগতির, আমাদের গুণগত যেই যা বৈশিষ্ট্য আছে সেগুলোর ধারক, ঠিক আছে, সে বয়ে নিয়ে যায়, তাই তো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক, সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। চলো 9 নম্বর কোশ্চেন কি, যে অঙ্গাণুটি উদ্ভিদ কোষে ও প্রাণী কোষে এক কাজ করে তার নাম কি। তাহলে দেখো, যে অঙ্গাণুটি, এখানে যে অপশন কটা আছে, অপশন এ কোষ প্রাচীর, অপশন বি সংকোচনশীল গহ্বর, অপশন সি ক্লোরোপ্লাস্ট এবং অপশন ডি আছে মাইটোকন্ড্রিয়া। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, আমরা জানি উদ্ভিদ কোষ প্রাণী কোষের কিছু ডিফারেন্স আছে, কিছু পার্থক্য আছে, কিন্তু কোন অঙ্গাণুটা দুটো কোষেতেই কাজ করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ওকে। দুজনেই কিন্তু শক্তি তৈরির সঙ্গে রিলেটেড থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে কতগুলো কোশ্চেন কতভাবে দেওয়া যেতে পারে বুঝতে পারছো, একটু ঘুরিয়ে দিলেই কিন্তু জিনিসটা, কনসেপ্টটা গুলিয়ে যাবে, বাট গোলালে হবে না, তোমাদেরকে জেনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়া যখন পড়েছে, মাইটোকন্ড্রিয়া পুরো ডিটেলস, ঠিক আছে। আর কোষ প্রাচীর তো জানো, কোষ প্রাচীর একটা ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেন পড়ার মতো, কারণ কি, প্রাণী কোষে কোষ প্রাচীর দেখা যায় না। কোষ প্রাচীর কোথায় দেখা যায়, কোষ প্রাচীর আমরা জানি উদ্ভিদ কোষে দেখা যায়, ঠিক আছে, প্রাণী কোষে দেখা যায় না, ওকে। ক্লোরোপ্লাস্টটা কি, ক্লোরোপ্লাস্ট আমরা জানি, ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষে দেখা যায়, ঠিক আছে। সেটা কোথায় থাকে, সেটা প্লাস্টিডের মধ্যে থাকে। প্লাস্টিড নামক এক ধরনের অঙ্গাণু, যেটা উদ্ভিদ কোষে দেখা যায়, ঠিক আছে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এবং প্লাস্টিডের মধ্যে আবার কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, লিউকোপ্লাস্ট থাকে, তাই তো, বিভিন্ন সেই তার মধ্যে যেই ক্লোরোপ্লাস্ট, যে সাধারণত কি করে, যে সাধারণত আমাদের সালোক সংশ্লেষের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, সেটাই হচ্ছে সেই ক্লোরোপ্লাস্ট, যে স্টোর হাউসের মতো কাজ করে। কিসের জন্য না, ক্লোরোফিলের স্টোর হাউস হিসেবে কাজ করে এবং সালোক সংশ্লেষ করতে সাহায্য করে। সালোক সংশ্লেষ তো প্রাণীরা করে না সাধারণত, এক্সেপশনাল কেস ছাড়া। তাহলে কাদের কোষে থাকে ক্লোরোপ্লাস্ট, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে। ক্লোরোপ্লাস্ট তো থাকে না, ডাইরেক্ট থাকে প্লাস্টিড, প্লাস্টিডের ভেতরে থাকে ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই সমস্ত বিভিন্ন রঞ্জক পদার্থ যুক্ত থাকে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে প্লাস্টিডের মধ্যে থাকে, প্লাস্টিড থেকে উদ্ভিদ কোষে, এবং তারই একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ওকে। যে সাধারণত সবুজ অংশ নিয়ে গঠিত, মানে তোমাদের ক্লোরোফিল নিয়ে গঠিত, যে সালোক সংশ্লেষ করতে, উদ্ভিদের সালোক সংশ্লেষ করতে সাহায্য করে বা খাবার তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। তাহলে এর অ্যান্সারটা কি বললাম, এর অ্যান্সারটা হলো মাইটোকন্ড্রিয়া, তাই তো, একই কাজ করে, দুজনের কাছেই শক্তি তৈরি করছে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কোষের মস্তিষ্ক কাকে বলে। একটু আগেই বললাম, কোষের মস্তিষ্ক কাকে বলছে, কোষের মস্তিষ্ক কাকে বলছে বলো, মাইটোকন্ড্রিয়াকে, ক্লোরোপ্লাস্টকে, নিউক্লিয়াসকে, নাকি সেন্ট্রিওলকে, কাকে বলছে কোষের মস্তিষ্ক বলো। তাহলে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে কাকে, দ্য ব্রেন অফ সেল, সেটা বলা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে কাকে না, নিউক্লিয়াসকে, তাই তো। নিউক্লিয়াস হচ্ছে ব্রেন অফ সেল, কোষের মস্তিষ্ক। বাকি সমস্ত জিনিসগুলো একটু আগেই আলোচনা করলাম, তাই তো, ঠিক আছে। তাহলে কোষের মস্তিষ্ক হয়ে গেল নিউক্লিয়াস, ওকে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে সবচেয়ে বড় প্রাণী কোষের উদাহরণ। সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে, সেটা মানুষ হোক বা যা কিছু প্রাণী আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, যা কিছু প্রাণী আছে, ঠিক আছে, বা সেটা বিভিন্ন ধরনের, ধরো ছোট প্রাণী হোক, ঠিক আছে, মাইক্রো অর্গানিজম হোক, তাহলে প্রাণী কোষের উদাহরণ সব থেকে বড় প্রাণী কোষ কোনটা, এখানকার অপশন মুরগির ডিম, হাঁসের ডিম, এমু পাখির ডিম, উট পাখির ডিম। তাহলে কোনটা হচ্ছে সব থেকে বড়
প্রাণী কোষের উদাহরণ, মানে একটাই কোষ দিয়ে তৈরি, তাই তো, তবেই তো সব থেকে বড় এক কোষ প্রাণী কোষ হবে, তাই না? তাহলে সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি সেটা হচ্ছে উট পাখির ডিম, তাই তো, বাকিগুলো জাস্ট ডিম, ঠিক আছে। সবগুলো মানুষ খাওয়া হয় বা খেয়ে থাকে, ঠিক আছে। এমু পাখির ডিম তোমরা খেয়েছো কিনা জানি না, ঠিক আছে, বাট আমি খেয়েছি, ঠিক আছে। তাহলে মুরগির হাঁসের ডিম তো তোমরা খেয়েছো, বাট উট পাখির ডিমটা হচ্ছে এক কোষী এবং সব থেকে বড় প্রাণী কোষ, একটাই কোষ থাকে ওর গোটা ডিমটা, এবং আকারে অনেকটা বড়। একটা উট পাখির ডিম খেয়ে নিলে হয়তো তুমি আর সারাদিন আর উঠতে পারবে না, ঠিক আছে, আর কিছু খাবারও প্রয়োজন হবে না। তাহলে 12 নম্বর কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন কি, সেটা হচ্ছে জীব জগতের ক্ষুদ্রতম কোষ হলো, এবার আর প্রাণী নয় বা মানব নয়, সেটা হচ্ছে একবারে জীব জগতের যত জীব আছে, জড় বাদ দিলে, মানে ইট পাথর বালি এগুলো বাদ দিলে, যাদের জীব নেই, ঠিক আছে, যাদের জীবন নেই, যারা জড়, যারা চলাফেরা করতে পারে না, সেই সমস্ত বাদ দিলে জীব জগতের মধ্যে তাদের মধ্যে সব থেকে ছোট কোষ কি, সব থেকে ক্ষুদ্র, সেটা কি? দেখো, প্লাজমোডিয়াম আছে, এন্টামিবা হিস্টোলাইটিকা আছে, ঠিক আছে, মাইকোপ্লাজমা লেডলি আছে, আর গ্রামিনস আছে, ঠিক আছে। তাহলে এইগুলোর মধ্যে জীবজগতের মধ্যে ক্ষুদ্রতম কোষ কোনটা? অ্যান্সার করো তোমরা, জীবজগতের মধ্যে ক্ষুদ্রতম কোষ কোনটা হবে? সেটা কি হবে? সেটা হবে অপশন সি, মাইকোপ্লাজমা লেডলি। ওকে, এটা হচ্ছে জীবজগতের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় একবারে ছোট ছোট ছিদ্র ছিদ্র, ঠিক আছে, যদি ছবিতে দেখো একবারে ডটের মতো, ঠিক আছে, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা লেডলি। ওকে, বেশ, চলো নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে কোষ আবিষ্কার করেন। ওকে, তাহলে কোষ আবিষ্কার কে করছে? কোষ, দেখো এবার এখানে একটু বলি, কোষ আবিষ্কার প্রথম করেছেন কে? আমরা নিশ্চয়ই সবাই অ্যান্সারটা জানি, কারণ আগের দিনও এই কোশ্চেনটা করেছিলাম, আজকে আবার দিবার একটা কারণ আছে, কোশ্চেনটা আবার নেক্সট রিপিট করার কারণটা হচ্ছে যে আমরা জানি যে কোষ আবিষ্কার কে করেছিল, অ্যান্সার সেটা হচ্ছে রবার্ট হুক, এটাই তো আমরা জানি। কিন্তু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে কোষ রবার্ট হুক আবিষ্কার করেছিলেন প্রথম, হ্যাঁ, আই থিঙ্ক 17 সেঞ্চুরিতে, ঠিক আছে, 1700 শতাব্দীতে। কিন্তু 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 ব্যাপার হচ্ছে যে রবার্ট হুক কিন্তু আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে মৃত কোষ, ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা জীবিত কোষ নয়, ঠিক আছে, সেটা হচ্ছে মৃত কোষ আবিষ্কার করেছিল। এবার যদি বলে কে কোষ আবিষ্কার করেন, তাহলে তো অবশ্যই রবার্ট হুক, বাট যদি কোশ্চেনটা এরকমভাবে ঘুরিয়ে দেয়, কারণ এখন তো ঘুরাবার সময়, এখন সব ঘুরিয়ে কোশ্চেন দেয়, হ্যাঁ, ছাত্রছাত্রীকে একটু কনফিউজ করার জন্য, যদি কোশ্চেনটা এরকম দেয় যে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন, তখন অ্যান্সারটা কী হবে? কারণ প্রথম জীবিত কোষ কিন্তু রবার্ট হুক আবিষ্কার করেননি, উনি করেছিলেন মৃত কোষ 1700 শতাব্দীতে, ঠিক আছে। তাহলে প্রথম জীবিত কোষকে আবিষ্কার করেন, সেটা হচ্ছে বিজ্ঞানী লিওয়েন হক। ওকে, সরি, বিজ্ঞানী লিওয়েন হক, ঠিক আছে। সে কি করে? সে প্রথম জীবিত কোষ আবিষ্কার করে। ওকে, তাহলে সজীব কোষ প্রথম আবিষ্কার করছে বিজ্ঞানী লিওয়েন হক, আর ওভারঅল যদি কোষ বলে তাহলে বিজ্ঞানী রবার্ট হুক, আর যদি বলে যে মৃত কোষ প্রথম আবিষ্কার করে, তাহলে তো বিজ্ঞানী রবার্ট হুক হবেই। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। দেখো, এই দেখো, যেটা একটু আগেই বললাম, দেখেছো যে কোষ আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে, কোষ কখন আবিষ্কৃত হয়েছিল? পড়তেই পারে কোশ্চেন, হ্যাঁ, এখন ঘুরিয়ে কোশ্চেন দেওয়ার সময়। তো কোষ আবিষ্কৃত হয়েছিল কখন? একটু আগেই বলে দিলাম, সেটা হচ্ছে কোন শতাব্দীতে বা কোন সেঞ্চুরিতে? সেটা হচ্ছে যে সপ্তদশ বা 1700 সেঞ্চুরিতে, ঠিক আছে। এবার এখানে আবার আরও একটু ট্রিকি দিয়েছে, সেটা হচ্ছে সপ্তদশ বা 1700 তো দিয়েছে, কিন্তু কি দিয়েছে আবার? সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে, সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে, মানে আরও একটু জটিল করেছে আর কি, ঠিক আছে। তো এক্স্যাক্টলি যদি হয়, সেটা হচ্ছে কোষ আবিষ্কার হয় কত খ্রিস্টাব্দে আমরা জানি, সেটা হচ্ছে 1665 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তাহলে এই যে 65, 1600, এবার দেখো, যদি শতাব্দীর হিসাবটা না জানো বা সেঞ্চুরির, তাহলে করাটা মুশকিল। আমরা শতাব্দী কীরকম ধরি? ধরো 1600 থেকে নিয়ে 1700 পর্যন্ত, ঠিক আছে, 1600 থেকে নিয়ে 1700 পর্যন্ত, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো 17 সেঞ্চুরি। ওকে, ঠিক এক ধাপ পিছিয়ে বলতে হয়, মানে আবার 1700 থেকে নিয়ে 1800 পর্যন্ত, সেটাকে আমরা কি সেঞ্চুরি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি 1800 ঠিক নয়, মানে 1600 থেকে নিয়ে 1699 পর্যন্ত, বা 1700 থেকে নিয়ে 1799 পর্যন্ত,
ওই টাইমটাকে আমরা কি বলবো, ওই টাইমটাকে আমরা বলবো হ্যাঁ যে ঠিক তার আগের সেঞ্চুরিটা, মানে এটার ক্ষেত্রে হচ্ছে 1700 সেঞ্চুরি বা 17 সেঞ্চুরি বা সপ্তদশ শতাব্দী। ওকে, হ্যাঁ 1600 থেকে নিয়ে 1699, ওকে 1700 সেঞ্চুরির 1 বছর আগে পর্যন্ত। তাহলে এবার দেখো 1665 সেটা কোন জায়গায় লাই করছে, যদি আমরা এই সেঞ্চুরিটাকে দুভাগে ভাগ করি, তাহলে যদি 50-50 করে ভাগ করি, হ্যাঁ তাহলে কি পাবো আমরা দেখবো এই 1665টা পড়ছে এই ভাগে, মানে এটা হচ্ছে শেষ ভাগ, এটা হচ্ছে প্রথম ভাগ, তাই তো। তাহলে আমরা কি অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে, তাই তো। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে কোষ আবিষ্কার হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে 15 নম্বর কোশ্চেন, কোষের গঠন নিয়ে জীববিদ্যার যে শাখা আলোচনা করে তার নাম। ওকে, আমরা জানি বিভিন্ন শাখা আছে, হ্যাঁ বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে, বা যে কোনো সাবজেক্টের বিভিন্ন শাখা আছে যেটাকে নিয়ে পার্টিকুলারলি আরও ডিটেলিং আলোচনা করা হয়। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে কি, কোষ নিয়েও নিশ্চয়ই একটা শাখা আছে, কোষ নিয়েও একটা শাখা অবশ্যই আছে, সেটাকে নিয়ে কোষের সম্বন্ধে যাবতীয় পড়াশোনা করা হয়। হ্যাঁ, যেমন ধরো বায়োলজি, সেটা কি জীববিদ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। যেমন ধরো ফিজিক্স, সেটা কি পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। কেমিস্ট্রি মানে রসায়নবিদ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। সেরকম তো কোষ নিয়ে আরও ডিটেলিংয়ে, মানে জীববিদ্যার ভিতরে আবার জুলজি, বোটানি আছে, আমরা জানি তো। সেই রকম যদি কোষ নিয়ে যেই বিদ্যা আলোচনা করা হয়, সেটাকে আমরা কি বলি, সাইটোলজি, ইকোলজি, হিস্টোলজি নাকি জেনেটিক্স, কোনটা বলি? সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সাইটোলজি। ওকে, সাইটোলজি হচ্ছে কি, যেই বিভাগে জীববিদ্যার সেই বিভাগে কি নিয়ে পড়াশোনা করা হচ্ছে, কোষ নিয়ে, কোষের যাবতীয় জিনিস নিয়ে পড়াশোনা করা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাইটোলজি। ওকে, ঠিক আছে, চলো 16 নম্বর কোশ্চেন দেখো, একটি পলিজোমে রাইবোজোমের ভূমিকা কি? ওকে, তাহলে দেখো আমরা একটু আগেই আলোচনা করেছিলাম, বা আগের ক্লাসেও বলেছিলাম, কোষ নিয়ে যখন ডিটেলসে বলেছিলাম, রাইবোজোম। যদি কোশ্চেন এদিক ওদিক ঘোরাও তবু তোমরা মাথা ঘোরাবে না, ঠিক আছে, কনসেপ্ট ঘোরাবে না। কি রাইবোজোম মানে কি, ওর ভূমিকা কি হবে, তোমার কি মনে হয়? সে কি করে? প্রোটিন সংশ্লেষ করে, তাই তো। ওর একটাই কাজ, সেটা হচ্ছে কি, প্রোটিন সংশ্লেষ করা। এবার বলেছি স্যার এখানে তো অনেক কিছুই দিয়েছে, আরএনএ সৃষ্টি করে, ডিএনএ পুনর্বৃত্তিতে সহায়তা করে, ডিএনএ তৈরিতে সহায়তা করে, আরএনএকে প্রোটিনে রূপান্তরিত করে। তো আমি তোমাদেরকে কি বলেছিলাম, প্রোটিন সংশ্লেষ করা। সংশ্লেষ মানে কি? সংশ্লেষ মানে হচ্ছে কোনো একটা জিনিস থেকে সেই জিনিসটাকে তৈরি করা, ঠিক আছে, মানে প্রডিউস করছে। তাহলে দেখো আমরা কি জানি, আরএনএ মানে কি জানি, রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই তো, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই তো। তাহলে এখানের অপশানগুলোর মধ্যে কোথা থেকে প্রোটিন তৈরি করছে? অপশান এ, আরএনএ থেকে আরএনএকে প্রোটিনে রূপান্তরিত করছে। আমরা জানি আমাদের শরীরে আরএনএ আছে কোষের ভিতরে, তাকে প্রোটিনে রূপান্তরিত করছে, বুঝতে পারলে? তাহলে এটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখছো এক্সামে এসছে, ঠিক আছে। তাহলে পলিজোমে রাইবোজোমের ভূমিকাটা কি? সে হচ্ছে আরএনএকে প্রোটিনে রূপান্তরিত করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, ইলেকট্রন মাইক্রোস্কোপে কোন কোষ একসাথে বা একটি করে দৃশ্যমান হয় ছোট ছোট ডটস বা মুক্তভাবে সাইটোপ্লাজমে ভেসে বেড়ায়? ওকে, দেখো সমস্তটাই বুঝতে পারছো, সব কোশ্চেনগুলি তোমরা কিন্তু নিজেই করতে পারবে এবং কমন পেয়ে যাবে, তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি। একটু আগেই আমি কি বললাম কোশ্চেন ডিসকাসের সময়, যে কি বললাম, এই অপশানগুলোর মধ্যে দেখো গলগি অপারেটাস হোক, রাইবোজোম হোক, ঠিক আছে, ডেসিক্স হোক বা পারিক্সোজ হোক, ঠিক আছে, সেইগুলো কি, সেইগুলো হচ্ছে সব ধরো এক একটা জিনিস। যাই হোক, তোমাদেরকে অ্যান্সারের সময় আমি ডিটেলে বলবো, এখন তোমরা একটু চেষ্টা করো করার, কারণ আমি একটু আগে ডিসকাস করলাম, ঠিক আছে, যে মুক্তভাবে মানে ডটের মতো খুবই ছোট ছোট একবারে দৃশ্যমান হয়, হ্যাঁ, সাইটোপ্লাজমে দেখা যায়, ঘুরে বেড়ায়, হ্যাঁ, সেটা কি, সেটা হলো রাইবোজোম, তাই তো। একটু আগেই বললাম যারা প্রোটিন সংশ্লেষ করে। এবং তাহলে দেখো একটা রাইবোজোম থেকে কতভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যেতে পারে। তুমি ভেবো না যে শুধু হয়তো দিয়ে দেবে যে প্রোটিন সংশ্লেষ করে, টুক করে দেবো রাইবোজোম, দিতেই পারে, দেবে না এমনটা না, কিন্তু ওই রাইবোজোমটাকেই নিয়ে 3-4 ভাবে কীভাবে কোশ্চেন জটিল করে করা যায়, বুঝতে পারছো? অ্যান্সারটা তোমার জানা, কিন্তু তুমি কোশ্চেন থেকে বুঝতেই পারলে না যে আসলে আমার কাছে চাইছে কি, আমার কাছে কী জিজ্ঞাসা করছে। এই জিনিসগুলি তোমাদের ক্লিয়ার করবো, ঠিক আছে। তাহলে কি করে, ইলেকট্রন মাইক্রোস্কোপে ছোট ছোট ডটের মতো দেখা যায় কোন অঙ্গাণুটা, সেটা হচ্ছে
সেটা হচ্ছে যে রাইবোজোম, তাই তো, সেটা হচ্ছে রাইবোজোম। ওকে, চলো গলগি অপারেটাস। গলগি অপারেটাসটা কি? গলগি অপারেটাস হচ্ছে কি, আমরা জানি যে কোষপাত গঠনে সহায়তা করে, হ্যাঁ, আমাদের আর একটা কোষ অঙ্গাণু, তাই তো। বেশ, চলো এই ধরনের কোশ্চেন এখন নতুন আসছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও, অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে তোমাকে মানে ম্যাচিং করতে হবে, ঠিক আছে। এগুলো একটু সময় সাপেক্ষ এবং জটিল তুলনামূলক একটা কোশ্চেনের থেকে। তাহলে তোমাকে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তো কোনোটাই জটিল নয়, তুমি কিন্তু পারবে। ওকে, তাহলে দেখো এ স্তম্ভ কি দিয়েছে, 1 নম্বরে কোষের শক্তিঘর, 2 কোষের রান্নাঘর, কোষের আত্মঘাতী, তারপরে হচ্ছে থলি, যাই হোক আত্মঘাতী, কোষের মস্তিষ্ক, সব জিনিসগুলোই তোমাদের ডিসকাস করেছি, তাই তো। এইদিকে আর কিছু অপশান দিয়েছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, নিউক্লিয়াস ব্যাগ, লাইসোজোম। বেশ, তাহলে দেখো এখানে তাহলে তোমরা এবার অ্যান্সারটা করার একটু চেষ্টা করো। নিউক্লিয়াস ব্যাগ হবে না অ্যাকচুয়ালি, যাই হোক ওটা হবে নিউক্লিয়াস। বেশ, ঠিক আছে, চলো তাহলে কি হবে, কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর আমরা কাকে বলি বলো? কোষের শক্তিঘর কাকে বলি আমরা? একটু আগেই 3-4 বার বললাম, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই তো। মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিঘর। আচ্ছা, কোষের রান্নাঘর কাকে বলি? ঠিক আছে, রান্নাঘর, আমাদের রান্নাঘর কাকে বলি? যেখানে আমরা রান্নাবান্না খাবার দাবার তৈরি করি, তাই তো। তাহলে কোষ তো নিজের খাবার দাবার রান্নাবান্না তৈরি করে, তাহলে সেই কোষের রান্নাঘর সে কোথায় করে? কোথায় করে? এখানে কিন্তু একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কোষের রান্নাঘর। এই যে বলছি আমরা কোষের রান্নাঘর হচ্ছে কি হবে, সেটা আমরা জানি যে কোষের রান্নাঘর বলা হয় আমাদের প্লাস্টিডকে। কিন্তু এই প্লাস্টিড কিন্তু আমাদের শরীরে থাকে না, প্রাণীর শরীরে, ঠিক আছে। প্লাস্টিড থাকে কি? প্লাস্টিড থাকে উদ্ভিদের শরীরে, মানে কোষে থাকে অ্যাকচুয়ালি কি কি বললাম, কোষে থাকে, ঠিক আছে। যে এই যে আমরা বলছি প্লাস্টিড, এই প্লাস্টিডটা থাকে হচ্ছে উদ্ভিদ কোষে, এবং প্লাস্টিডের ভেতরেও আবার কিছু কিছু স্টোর থাকে, স্টোর হাউস থাকে ছোট ছোট, সেগুলো হচ্ছে কি, যেমন লিউকোপ্লাস্ট, যেমন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, এরা কি করে? ক্লোরোপ্লাস্ট সাধারণত সবুজ, যে আমরা জানি ক্লোরোফিল, যার জন্য এই যে গাছের পাতাগুলোকে সবুজ দেখছি, হ্যাঁ, কিসের জন্য? ক্লোরোফিলের জন্য। সেই ক্লোরোফিলকে কে স্টোর করে? ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিডের ভেতরে আবার সে থাকে একটা থলির মতো, তাই তো, তার ভিতরে আবার ছোট ছোট থলি। আর তার আরও কি লিউকোপ্লাস্ট কী করে? লিউকোপ্লাস্টও রঞ্জক পদার্থ, ঠিক আছে। সেও যেই ফল বা বিভিন্ন জিনিসের গায়ের যে চামড়ার যে বিভিন্ন কালার আছে সবুজ ছাড়া, সেগুলোকে তৈরি করে। ওকে, চলো তাহলে রান্নাঘর, কারণ কি? কারণ আমরা জানি গাছ কোথায় তার খাবার তৈরি করে? ওই যে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, যেখানে ক্লোরোফিল আছে, তাই তো। গাছের পাতাই বলা হয়, কিন্তু গাছের পাতা যদি আরও ডিটেলে বলি তাহলে ওই যে প্লাস্টিড, ওই যে প্লাস্টিডের ভেতরে ক্লোরোপ্লাস্ট সেখানে। তাহলে সেটাও তো একটা কোষ না? তো এখানে প্রাণী বা উদ্ভিদ তো বলে দেয়নি, কিন্তু কোষ তো বলেছে, তো করাই যায় যে কোষের রান্নাঘর কি, সেটা হচ্ছে প্লাস্টিড এখানকার অপশন অনুযায়ী, ঠিক আছে। কোষের আত্মঘাতী থলি বা কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? একটু আগেই বললাম, সেটা হচ্ছে লাইসোজোম। এই ব্যাগটা দেখছো, এটা কিন্তু এইখানে আসবে আর কি, ঠিক আছে, কোষের আত্মঘাতী ব্যাগ বা আত্মঘাতী থলি, ঠিক আছে। তাহলে কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? সেটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। আর কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল, সেটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসকে বলা হয় কোষের ব্রেন অফ সেল, ওখান থেকে সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ন্ত্রিত হয়, যেমনভাবে আমাদের ব্রেন আমাদের শরীরে বিভিন্ন কাজকর্ম নিয়ন্ত্রণ করে। ওকে, চলো নেক্সটে চলে যাই, সেটা হচ্ছে রাইবোজোম কি। ওকে, রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে কি না এক ধরনের কি বলো, ডিএনএ, প্রোটিন, আরএনএ, নাকি কোনোটিই নয়, ঠিক আছে। তাহলে রাইবোজোমটা কি জিনিস বলো? রাইবোজোম নিয়ে কত কোশ্চেন করালাম, ঠিক আছে। রাইবোজোম নিয়ে কত কোশ্চেন করালাম, এটা তো তোমাদের পারা নিশ্চয়ই উচিত, যে রাইবোজোম বা মাইটোকন্ড্রিয়া বা গলগি বডিজ বা একটা অঙ্গাণু নিয়ে যে কত ধরনের কোশ্চেন হতে পারে, হ্যাঁ, সেটাই তোমাদের এই আজকের ক্লাসে দেখালাম। যে শুধু যে ডাইরেক্ট বলে দেবে না যে প্রোটিন সংশ্লেষ কে করে, বা পড়তেও পারে, কিন্তু তোমাকে সবগুলোর জন্যই প্রিপেয়ার থাকতে হবে, সেটা এরকমও ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারে। রাইবোজোম কী তাহলে বলো? রাইবোজোম হচ্ছে এক ধরনের কি, এক ধরনের প্রোটিন, তাই তো, ঠিক আছে। চলো, আর ডিএনএ আরএনএ তো জানো, ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই তো, ঠিক আছে। চলো 20 নম্বর কোশ্চেন দেখে নিই,
একটি স্তন্যপায়ীর কোষে প্রোটিন সংশ্লেষিত হয় যার দ্বারা, দেখেছো? তাহলে একটি স্তন্যপায়ীর কোষে হোক বা প্রাণীর কোষে হোক, সেটা কি প্রোটিন সংশ্লেষ কে করে? গলগি বডিজ, গলগি বস্তু, নাকি ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, নাকি লাইসোজোম, সেটা কে করে? তাহলে সেটা হচ্ছে রাইবোজোম। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাক। পরের দিন আরও কন্টিনিউ করব, আরও ডিটেলিংয়ে বলার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা আমাদের সাথে থাকো। ঠিক আছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসছি, টাটা, বাই বাই, আবার দেখা হবে।